খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ, শুধু ফলাফল নয়। গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। স্বাগত আপনাদের সবাইকে এখন মাঠে। অস্ট্রেলিয়ায় ফুটবল উন্মাদনা চলছে, সেই উন্মাদনা কিন্তু বাংলাদেশেও আছড়ে পড়েছে, নিশ্চয়ই আছড়ে পড়বে, কারণ শক্তিশালী বিশ্ব ফুটবলের পরাশক্তি চীনের বিপক্ষে বাংলাদেশ যেভাবে কাল এত সুন্দর করে দাপট দেখিয়ে চোখে চোখ রেখে খেলেছে, যে মেয়েরা তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছে, একসময় ফুটবলে লাথি পর্যন্ত মারতে পারতো না, সেই মেয়েরা আজ চীনের মতো পরাশক্তি দলের বিপক্ষে চোখে চোখ রেখে খেলছে। সেই খেলার বা এইখানে আসার যে গল্পটা, বা যার হাত ধরে এসেছেন সেই গোলাম রব্বানী ছোটনের সাথে আজ আমরা এখন মাঠে আড্ডা দেব। ছোটন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠে। প্রথমে ধন্যবাদ জানাই রওশন আপনাকে, এবং আপনার মাধ্যমে এখন টিভির সকল সম্মানিত দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ছোটন ভাই, বলছিলাম যে অস্ট্রেলিয়ার যে উন্মাদনা, ফুটবল উন্মাদনা, সেটা বাংলাদেশেও এসেছে নারীদের হাত ধরে। নিশ্চয়ই কালকে আপনি ম্যাচটা দেখেছেন, আমরা সবাই দেখেছি কালকে যেভাবে বাংলাদেশ 2-0 গোলে হেরেছে। তবে হারের পরও যে জিতে বাংলাদেশ মাঠ ছেড়েছে, এটা একটা গল্প নিশ্চয়ই আছে। এবং আপনার কাছে সেই ম্যাচটা আপনি কিভাবে উপভোগ করেছেন? না, এটা আমার বিশ্বাস ছিল, যেহেতু আমাদের মেয়েরা আপনার দীর্ঘদিন যাবৎ একসাথে তারা আপনার আছে, এবং একসাথে অনেক দিন ধরেই তারা ট্রেনিং করছে, এবং অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এবং আমি মনে করি যে বয়সভিত্তিক লেভেলে তারা আপনার হলো নর্থ কোরিয়া, চায়না, এদের সাথে খেলা কিন্তু অভ্যস্ত, অস্ট্রেলিয়া অভ্যস্ত আছে। তো আমার বিশ্বাস ছিল মেয়েরা যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, আর কার সাথে খেলতেছি এই জিনিসটা ভুলে যে আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলবো, আমাদের ফুল অ্যাফোর্টটা দিব, দেশের জন্য খেলবো, তো মেয়েরা সেই জিনিসটাই করতে পেরেছে, এবং আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি। নিশ্চয়ই, আসলে আমরাও ভেবেছিলাম যে স্বাভাবিক খেলাটাই খেলতে পারবে কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। পিটার বাটলার বলেছিলেন আসলে আমাদের এই মঞ্চে হারানোর কিছু নেই, আমরা যেভাবে আসলে গুলিস্তান থেকে অস্ট্রেলিয়া মিশনে নেমেছি, এটা বাংলাদেশের মেয়েদের জন্য যেমন গৌরবের ছিল, তেমনভাবে চ্যালেঞ্জিংও ছিল, আমরা দেখেছি। তবে আপনি একদম যদি শুরু থেকে ধরি, যে 2008 সালে যখন বাংলাদেশের মেয়েরা আপনার হাত ধরে এসেছে, বিশেষ করে ঋতুপর্ণা আছেন, শামসুন্নাহার জুনিয়র আছেন, 2013 সালে তারা গোল্ড কাপ টুর্নামেন্ট থেকে এসেছেন, মনিকা চাকমা আছেন, অনেক মেয়েরাই আছেন বেশিরভাগ যারা আপনার হাত ধরে এসেছেন। একসময় বলছিলাম যে ফুটবলে তারা লাথি কিভাবে মারতে হয়, কিভাবে বল পজিশনে রাখতে হয়, সেটা পারতো না। আজ তারা এশিয়ার মঞ্চে গিয়ে 12টা সেরা দলের হয়ে তারা খেলছে। আমি আপনার কথায় আসি, আমাকে যখন 2009-এর জুন মাসে আপনার মহিলা টিমের দায়িত্ব দেওয়া হয়, মোহাম্মদপুর ফিজিক্যাল মাঠে যখন আমরা ট্রেনিং করি, বা মোহাম্মদপুর ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে ট্রেনিং করি, তখন এইটাই আমাদের চ্যালেঞ্জ ছিল যে মেয়েদের আপনার পাসিং, রিসিভিং, তারপরে তারা হলো অনেকে হলো ট্রাউজার তারা খেলবেই না, এরকম অনেক বাধা বিপত্তি ছিল। কিন্তু ওই দিনে আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আজকে মহিলা ফুটবল নিয়ে হাসাহাসি হয়, একদিন মহিলা ফুটবল সবাই দেখবে, এবং মহিলা ফুটবল নিয়ে আপনার 90 মিনিটস তারা উপভোগ করবে, যেটা আপনি কমলাপুরে রেগুলার আপনি রিপোর্ট করেছেন, আপনি দেখেছেন আমাদের বয়সভিত্তিক যতগুলো খেলা হয়েছে সাপে, প্যাকটাবি স্টেডিয়াম হয়েছে, এবং আমরা জয়লাভ করেছি, এবং সেইটার ধারাবাহিকতায় মেয়েরা কিন্তু দীর্ঘদিন যাবত একসাথে। আপনি যে প্লেয়ারগুলোর নাম বললেন, আপনার যদি বলেন ঋতু, তারপর শিউলি, শামসুন্নার সিনিয়র, জুনিয়র, তোহরা, মারিয়া, মনিকা, সবাই আপনার একসাথে কিন্তু দীর্ঘদিন যাবত আসছে। তো সেইটার প্রতিফলনে আসলে তারা, আমরা যারা দেশবাসী 20 কোটি মানুষ প্রত্যাশা করেছি, তারা দেশের জন্য লড়েছে, যে কার সাথে খেলছে সেটা তাদের কাছে প্রাধান্য ছিল না, তারা লড়াকু। আর তারা আপনার সবচেয়ে বড় ব্যাপার যে প্রত্যেকটা মুহূর্ত তারা কিন্তু স্ট্রাগল করে আসছে, তারা তাদের জীবনের যে সংগ্রামী, সেই জিনিসটা কালকে তারা অস্ট্রেলিয়ার সিডনির মাঠে ফুটে তুলেছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে যেই লড়াইটা আসলে তারা ছোটবেলা থেকে সম্মুখীন করে এসেছেন, তাদের কাছে আসলে এই লড়াইটা বা এই যে চাপটা, সেটা আসলে কিছু। এইটাই আমি বলতে চাচ্ছি যে আপনি যদি দেখেন যে এরকম আপনার আমরা সেকেন্ড কোয়ালিফিকেশন খেলতে গেলাম 18 সালে মায়ানমারের মাটিতে প্যাকটাবি স্টেডিয়াম, সেখানে মায়ানমারের মাটিতে কিন্তু মায়ানমারকে হারিয়ে কিন্তু আমরা 19 সালে আপনার যে থাইল্যান্ডের ফাইনাল হয়, সেখানে আমরা কিন্তু যাই। তো এখানে আমাদের মেয়েদের কিন্তু অনেক
এক্সপিরিয়েন্স আছে। আর এই মেয়েগুলো আপনার একসাথে দীর্ঘদিন আছে। আমি ফেডারেশনকে ধন্যবাদ জানাই যে তারা এই যে একসাথে রাখার যে ব্যবস্থা করেছে, আমি মনে করি এটা একটা বিশাল আপনার প্রাপ্তি। আর রব্বানী ভাই, যেটা বলছিলাম যে আপনি বলছিলেন শামসুন নাহার, তহুরা খাতুন যেভাবে আসলে তারা খেলেছে, বিশেষ করে শামসুন নাহার বা যারা মাঝ মাঠের মানে মধ্য মাঠের রানী যারা বলা হয়, মনিকা চাকমা, মারিয়া মান্ডা যারা খেলেছেন, ঋতুপর্ণার একটা অসাধারণ কাল গোল হতে হতে আসলে মিস হয়ে গেছে। কালকে তো দুর্দান্ত, যদি আপনার 14 মিনিটের সময় ঋতুপর্ণার যে আপনার আমরা আমাদের ডিফেন্ডিং জোনে বলটা রিগেইন করি এবং ঋতুপর্ণাকে একদম পারফেক্ট কাউন্টার অ্যাটাক যেটা বলে, যে বলটা দেওয়া হয়, ঋতুপর্ণা আপনার বল 1 ভার্সেস 1 কিন্তু ডিফেন্ডারকে ফুল বিট করে যে শ্যুট করেছিল, এটা যদি গোল হতো, মানে ওইটা তো ওয়ার্ল্ড ক্লাস শ্যুট ছিল, গোল হলে তো আপনার আমার মনে হয় যে সবচেয়ে দর্শনীয় গোল এবং বাংলাদেশের মহিলা ফুটবলের আপনার সময়ের কালের সবচেয়ে সেরা গোল আমরা বিবেচিত করতে পারি। মানে এটা কি মেসি টাইপের গোল হয়ে যেত কিনা? মানে আমরা দেখি যে লিওনেল মেসি এই টাইপের গোল করে থাকেন, তিনি এরকম গোল করে থাকেন, এটা তার থেকে আরো ফ্যান্টাস্টিক গোল হইতো। এবং আপনার যদি আপনার চায়নার গোলকিপার যদি একটু খাটো হইতো, আমার মনে হয় যে 100% এটা গোল হইতো। আপনি বলছিলেন যে একটু উচ্চতায় বেশি দীর্ঘদেহী যে প্লেয়ারদের সাথে আমাদের খেলতে হয়েছে। গতকাল কিন্তু তাবিদ আওয়াল যিনি সভাপতি আছেন, তিনিও বলেছেন যে তিনিও সারপ্রাইজড হয়ে গেছেন যখন শুনেছেন যে এভারেজ 19 বয়সের প্লেয়াররা এখানে রয়েছেন বাংলাদেশ দলে, যেখানে আমরা দেখছি যে চীনের 25, 26, 27, 28 আরো বেশি বয়সের, আমার মনে হয় যে 30 আপ সেই দলের সাথে এইভাবে দাপট ধরে রেখে খেলা। এবং তারাও আসলে প্রথমে যদি একটু দেখি যে আমরা একেবারে ব্যাক টু ব্যাক তারা আক্রমণে গিয়েছিল চীন, তবে সেখান থেকে নিজেদেরকে গুছিয়ে 43 মিনিট পর্যন্ত ধরে রাখা। প্রথমে আপনি চায়না তো অনেক শক্তিশালী, আমাদের থেকে সবকিছু দিয়ে 95 তারতম্য রয়েছে তাদের সাথে, এগিয়েছিল। কিন্তু আমাদের যে লড়াকু মনোভাব প্রথম সেকেন্ড থেকে লড়াকু মনোভাব ছিল, আমাদের যে আপনার কম্প্যাক্ট, আমরা যে মিডফিল্ডে কম্প্যাক্ট ছিলাম, আমরা ওদের সাথে ওদের আক্রমণগুলো যে নস্বাত করেছিলাম। এবং আপনি যেটা ঋতু যেটা শট করলো, সেটা কিন্তু আমরা আমাদের ডিফেন্ডিং থার্ডে কিন্তু রিগেইন করে এবং পারফেক্ট কাউন্টার অ্যাটাক আমরা করেছি। এবং ঋতু যেটা শট করে, এবং ঋতু কিন্তু 1 ভার্সেস 1 একজন এক্সপিরিয়েন্স ডিফেন্ডার, তাকে কিন্তু বিট করে এবং শুট করেছে। তা আমাদের প্রথম মিনিট থেকে আমাদের লড়াকু যে মনোভাব ছিল, এটা হলো দেখার মতো ছিল। এবং আমাদের যে ফিজিক্যালি যে আমরা অনেক ডেভেলপ করেছি এবং সাইকোলজিক্যালি, মেন্টালি সব কিছুতেই আমরা আমাদের কালকে ইমপ্রুভমেন্ট আমরা দেখিয়েছি। রব্বানী ভাই, আরো অনেক আলোচনা রয়েছে, তবে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। কথা বলছিলাম নারীদের এশিয়ান কাপের অস্ট্রেলিয়া মিশন নিয়ে। আজ আমাদের সাথে রয়েছেন গোলাম রব্বানী ছোটন, কোচ। ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম যে বাংলাদেশ দল যেভাবে দাপট ধরে রেখে খেলেছে কাল, তারা চীন যেভাবে আসলে আক্রমণে গেছে, সেভাবে কিন্তু প্রতি আক্রমণ আমরা দেখেছি যে বাংলাদেশ দলও করেছে। আমরা একটু দেখতে চাই কতগুলো যে স্টেটগুলো কিভাবে হয়েছে বা কতগুলো শট তারা নিতে পেরেছে, বা মিলি আক্তার যিনি গোলরক্ষক ছিলেন, গোল পোস্টের নিচে দাঁড়িয়েছিলেন, তিনিও কিন্তু আটকেছেন বেশ কয়েকটি গোল। আমরা দেখতে চাই বাংলাদেশ চীন হেড টু হেড পরিসংখ্যানটা। বল পজিশন যদি দেখি, তাহলে বাংলাদেশ 40.8% রয়েছে এবং চীনের রয়েছে 59.2%। সেটা আসলে খুব বেশি পার্থক্য আমার মনে হয় না, মানে যেহেতু চীন 17তম র্যাঙ্কিং এ রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে, কিন্তু বল পজিশনে তারা খুব বেশি আধিপত্য দেখাতে পারেনি। স্বাভাবিক ছিল, অন্তত 90% তো থাকা উচিত ছিল। সেক্ষেত্রে গোলমুখের শট বাংলাদেশ নিয়েছে 2টা, গোলমুখের শট চীন নিয়েছে 11টি, মোট শট বাংলাদেশের 8টি এবং চীনের মোট শট নিয়েছে 24টি, সেভ করেছে 8টি, সেভ 2টি। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের গোল পোস্টে অনেক ভালো। আমার হিসাবে বাংলাদেশের নিশ্চয়ই খুব ভালো, অবশ্যই বাংলাদেশের পরিসংখ্যান খুব ভালো বলবো। সেভ 8টা করতে হয়েছে বাংলাদেশকে। যদি একটু বলি যে বাংলাদেশের মানে রক্ষণ ভাগটাকে নিয়ে যদি বলি, যে তারা কালকে 5 জনকে রেখেছিল, তারা কালকে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তাদের সর্বশক্তি দিয়ে খেলেছে। আপনার প্রত্যেকটা ডিফেন্স, আপনি নবীরন, কোয়াতি, প্রান্তি, শিউলি, শামসুন্নার, তারা তাদের বেস্টটা দিয়েছে এবং আপনার মনিকা এবং মারিয়া আপনার তাদেরকে সাপোর্ট করেছে। আমাদের ডিফেন্স মোটামুটি আপনার সেন্ট্রাল জোন খুব কম্প্যাক্ট ছিল, মানে দুর্দান্ত ছিল, এবং তারা বল যে আপনার তাদের অ্যাটাকগুলা রিগেইন করে কাউন্টার অ্যাটাকগুলোও খুব ভালোভাবেই করতেছিল।
প্রথমার্ধের খেলাটা বেশি মানে ভুল ভ্রান্তি তো বাংলাদেশের হয়েছে, তবে কোন জায়গাটাতে বেশি ভুল ভ্রান্তি বাংলাদেশ করেছে? কারণ আমরা দেখেছি দ্বিতীয়ার্ধে আরো বেশি দাপট না, আমাদের হলো যেহেতু আপনার চায়না প্রথমে আপনার বেশি অ্যাটাকে আসছে, আমরা যে রিগেইনগুলো করেছি তখন আমাদের একটু সাপোর্টগুলা যে আমাদের যে প্লেয়ারটা রিগেইন করছে যার পায়ে বল ছিল, সাপোর্টগুলো আরেকটু যদি আমরা বাড়াতে পারতাম তাহলে আরেকটু এখানে বেটার হইতো। এবং আমাদের ওরা কিন্তু আপনার ফ্ল্যাঙ্ক দিয়ে উইং দিয়ে কিন্তু লেফট উইং দিয়ে বেশি অ্যাটাক করেছে, তো ওইখানে আমরা খুব ভালোভাবে ডিফেন্ডিং করেছি। কিন্তু যখনই আমরা ডিফেন্ডিং ভালো করেছি ওরা কি করছে আপনার সুইচ করেছে, তো এই দিকে আমাদের আর একটু মানে খেয়াল রাখতে হবে। নেক্সট খেলা উত্তর কোরিয়াও কিন্তু খেলা দেখেছে আমাদের, তো আশা করি যে ওরাও আপনার চাবে যে যেহেতু ভিতরে আমরা কম্প্যাক্ট, সেন্ট্রাল জোনে আমরা কম্প্যাক্ট, ওরা যাবে ফ্ল্যাঙ্ক দিয়ে খেলতে, তো এই ফ্ল্যাঙ্কে আমাদের আর একটু আমাদের কোচ অবশ্যই এটা অ্যানালাইসিস তো অবশ্যই হবে এবং দেখবে, এবং এই জায়গাটা জোর দিয়ে আমি মনে করি যে আমরা শক্তিশালী। উত্তর কোরিয়া যেমন খেলা দেখেছে আমরাও কিন্তু খেলা দেখেছি উজবেকিস্তানের বিপক্ষে উত্তর কোরিয়া যখন মাঠে নেমেছে। তবে এই প্রসঙ্গে আসবো, আমরা বলছিলাম মিলি আক্তারের কথা, যিনি গোল পোস্টে দাঁড়িয়ে আসলে যেভাবে কাল বাংলাদেশ দলকে রক্ষা করেছে একের পর এক গোল হওয়া থেকে, আপনি কি এমিলিয়ানো মার্টিনেজের সাথে তার তুলনা করতে চান কিনা? আমি প্রথমে হলো ধন্যবাদ জানাবো আমাদের কোচ পিটার বাটলারকে, যে ওনার সাহসী একটা উদ্যোগ মিলিকে আপনার দেওয়া, কারণ মিলি আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ রূপ নাই তো সবসময় খেলে থাকে। চীন কিন্তু মানে খুব সারপ্রাইজ হয়েছে, তার কোনো পরিকল্পনাই ছিল না। সবাই আপনি সারপ্রাইজ এটা যে মিলিকে দেওয়া ওনার সঠিক সিদ্ধান্ত ছিল, এবং মিলিও কালকে দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর আমার এখানে একটু আজকে একটা জিনিস আমার মনে পড়ে যাচ্ছে যে মিলি একটা সময় যে কোনো কারণেই আপনার গ্রামে চলে গিয়েছিল, ওই সময় আমি আর্মি মহিলা টিমের কোচের ফেডারেশনের থেকে ক্যাম্প থেকে বের হয়ে গিয়েছিল এবং আমিও সেনাবাহিনী দলের মহিলা দলের দায়িত্ব নিয়েছিলাম। সেই মুহূর্তে আমি ওকে বলি যে তুই আস, এবং মিলিয়ে আসে, এবং সেনাবাহিনী থেকে আবার সে যে কামব্যাক করে এখন আপনার এশিয়া কাপের মঞ্চে আপনি অস্ট্রেলিয়ার মতো জায়গায় সে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এটা আমি মনে করি যে আমার ফুটবল জীবনে কাজ করার এটা ক্ষুদ্রতম একটা হইলেও এখানে আমি মনে করি যে অবদান আছে। মানে শুধু তো মিলি আক্তার না, ঋতুপর্ণা, তহুরা যেভাবে পারফরমেন্স করছে সবই তো হলো ডিফারেন্ট। আবার সবই তো আসলে আপনার হাত ধরে উঠে আসা। বলছিলাম যে শুরু হাত ধরে যেভাবে আপনি একদম ধরে ধরে মানে শিখিয়েছেন, তারা আসলে মাঠেও সেভাবে আসলে পারফরমেন্স করতে পারছে। এই যে শিষ্যদের এমন পারফরমেন্স কতটা ভালো লাগা কাজ করে এখন? ভালো লাগা নিজেকে তো অবশ্যই, যে কালকে যে খেলা দেখেছি আর এই স্বপ্ন নিয়ে কিন্তু 2009 জুন মাসে কাজ শুরু করেছিলাম, যে আমরা একদিন এখন হয়তো তখনই দেখতাম যে আমরা পশ্চিমবঙ্গের সাথে আমরা ফুটবল খেলেছি, আমাদের মেয়েরা পিছিয়ে পিছিয়ে দৌড়ে তো সবাই হাসতো। কিন্তু আজকে আমরা এশিয়ার মঞ্চে আমাদের খেলা দেখে সবাই উজ্জীবিত হচ্ছে, আমরা পুরো দেশ উজ্জীবিত হচ্ছি। তো এই জন্যে আমরা কোচিং স্টাফ যারা ছিলাম বা ফেডারেশন যে সাপোর্টটা আমাদেরকে দিয়েছে, তো তার পরিণতিতে আজকে আমরা সবাই আপনার এনজয় করতে পারতেছি, এবং মহিলা ফুটবল একটা জায়গায় অলরেডি অবস্থান করছে। ছোটন ভাই, আরো অনেক গল্প রয়েছে, তবে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক সাথেই থাকুন, ফিরছি একটু পরে। আরো একবার স্বাগত এখন মাঠে। রব্বানী ভাইয়া, যেভাবে কথা বলছিলাম, আপনি মিলি আক্তারের একটা গল্প আপনি বলছিলেন যে আপনার হাত ধরে তিনি এসেছেন। কৌশলগুলোর যদি কথা বলি, সবশেষ অনূর্ধ্ব সাফ যে 20 চ্যাম্পিয়নশিপ আছে সেটা গোলরক্ষক কিন্তু তিনি হয়েছেন। তবে এটা কি একটা পিটার বাটলারের সাহসী পদক্ষেপ হয়ে গেছে কিনা? মানে পিটারের কৌশল সহ যে পদক্ষেপগুলো এইবারের ব্যাচে একটু যদি সংক্ষেপে জানতে চাই। না, অবশ্যই ওনাকে ধন্যবাদ দিতে হয় যে ওনার সাহসী পদক্ষেপ, যে এত বড় মঞ্চে যাওয়ার পরে মিলি কিন্তু হলো আপনার বয়সভিত্তিক খেলাটাই হলো প্রথম খেলেছে, আর এত বড় রূপ নাই কিন্তু আপনার অনেক দিন যাবত আপনি সে সিনিয়র টিমে খেলে আসছে, তো হঠাৎ করে এত বড় চায়নার এগেনিস্টে আপনার মিলিকে দেওয়া, তো ওনার মিলির ভিতর অবশ্যই ভালো কিছু দেখেছে বলেই ওনার একটা সাহস নিয়েছে, এবং মিলি সেটা ক্লিক করেছে। মিলি কোচের আপনার যে মর্যাদা রেখেছে। সামনেই তো উত্তর কোরিয়া রয়েছে, এখন যে অবস্থা পয়েন্ট টেবিলে উত্তর কোরিয়া এবং চায়না লিড নিয়েছে, বাংলাদেশ আছে থার্ডে, এবং পরবর্তী উজবেকিস্তান যেহেতু 3-0 গোলে হেরেছে উত্তর কোরিয়ার বিপক্ষে, সেজন্য সবশেষ আছে।
এখন পিটার বাটলারের উত্তর কোরিয়ার বিপক্ষে কেমন কৌশল হওয়া উচিত? কারণ এর আগে কিন্তু এশিয়ান কাপে 3 বার উত্তর কোরিয়া চ্যাম্পিয়ন হয়েছে এবং অনূর্ধ্ব 17-19 দলেও কিন্তু বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে তাদের। সেক্ষেত্রে উত্তর কোরিয়া তো এখন 9 রয়েছে, তার মানে চীনের থেকে আরো বেশি র্যাঙ্কিং এগিয়ে আছে বাংলাদেশের। সেই ক্ষেত্রে এই জায়গায় কৌশলটা কেমন হওয়া উচিত? না, উনি তো অবশ্যই উত্তর কোরিয়ার খেলার নিয়ে অলরেডি কাজ শুরু করেছে। আমি মনে করি যে বিশ্লেষণ উনি সঠিকভাবেই করবেন এবং চায়নার সাথে আমরা যেভাবে শুরু করেছিলাম এটাই আমাদের করতে হবে। কিন্তু আমি মনে করি যে যেহেতু নর্থ কোরিয়াও আমাদের খেলা দেখেছে এবং ওরাও এটা অ্যানালাইসিস করবে, আমাদের যে সেন্ট্রাল জোনে যে আমরা কম্প্যাক্ট খুব ভালো ডিফেন্ডিং করেছি, এখন আমাদের ফ্ল্যাঙ্ক দিয়ে ওরা চাবে যে ফ্ল্যাঙ্ক দিয়ে আমাদেরকে বিট করতে হবে। আমাদের ফ্ল্যাঙ্কে আরেকটু আপনার শক্তি বাড়াতে হবে এবং আমাদের যারা মিডফিল্ড আছে তারাও আপনার সহযোগিতা করতে হবে। এবং আমাদের আরেকটা জিনিস আমি মনে করি যে গত খেলায় ছিল যে যেমন মনিকা অনেক বল আপনার রিগেইন করেছে, দেখা গেছে মনিকা অনেক বল আপনি ড্রিবলিং করেছে, নিজের পায়ে রেখেছে। তা আমি মনে করি আরও সাপোর্ট বাড়ানো, আর এই সমস্ত বড় দলগুলোর সাথে আপনি বল যত নিজের পায়ে রাখতে পারবেন ততই আপনার জন্য বেটার। এই জিনিসটা আমাদের আর একটু বেটার করতে হবে। এবং আমাদের হলো অ্যাটাকে যেমন ঋতু অ্যাটাকে গেল বা শামসুন্নার অ্যাটাক গেল, শামসুন্নার আইসোলেট, ওইখানে আর কিছু লোক বাড়ানো আমি মনে করি যে এটা করলে আরো ভালো। মানে সেই লোকটা বা সেই যোগ্য যে খেলোয়াড়টা ওইখানে কোন যোগ্য লোক? আপনার হলো যেহেতু আপনার আপনার ঋতুপর্ণা আছে, শামসুন্নার আছে, আপনার ওইখানে মনিকা বা মারিয়া আপনার হোল্ডিং হিসাবে আপনি ডিফেন্সে আপনার করলো, আপনার সিকিউরিটি হিসেবে থাকলো, মনিকা যে আপনার জয়েন করতে পারে। মানে স্বপ্না রানীকে নিয়ে আপনি কিছু ভাবছেন কিনা আলাদা করে? কারণ আমরা দেখেছি দ্বিতীয়ার্ধে যখন স্বপ্না রানী নেমেছে এবং মানে খুব ভালো আপনি একটা আপনার প্রসঙ্গ তুলেছেন। আপনার কালকে একটা খুব ভালো পিটার বাটলারের একটা ভালো একটা পরিবর্তন ছিল, যেটা স্বপ্না রানী নামার পরে কিন্তু আমরা আমাদের অ্যাটাকটা বৃদ্ধি হয়েছে। আমরা কিন্তু ফার্স্ট হাফের থেকে স্বপ্না রানী নামার পরে আমরা বেশি বল আমরা নিজেদের মধ্যে আদান প্রদান করতে পেরেছি। স্বপ্না আপনারা দেখছেন যে চায়নার গোলবারে শুটও করতেছিল। মানে স্বপ্না নামার পরে আমাদের অ্যাটাকটা আসলে আমরা আরও বৃদ্ধি পাচ্ছি এবং আমার নিজেদের বল পজিশনটা আরও বৃদ্ধি পাইছে। মানে এই যে অ্যাটাকিং প্লেসে বাংলাদেশের যে আধিপত্য ধরে রাখা, এই যে যারা প্লেয়ার আসছে বা তৃণমূল পর্যায় থেকে আসছে এখনো পর্যন্ত, সেই তৃণমূল পর্যায় থেকে আরও ফুটবলার তৈরি করার বা উঠে আসার আসলে পরিকল্পনাটা কি আরও একটু বেশি দেখতে হওয়া উচিত কিনা? না, এখন তো আপনার হলো ফুটবল ফেডারেশন এখন তো যে একাডেমিগুলো আপনার আগে আপনার যে সবাই ব্যক্তিগতভাবে যে একাডেমিগুলো মহিলা একাডেমিগুলো চালাতো, এখন তো সেটা ফুটবল ফেডারেশনের অ্যাফিলিয়েটেড হয়ে গেছে, সবগুলা ফুটবল ফেডারেশন দেখাশোনা করে। আর আপনার বয়সভিত্তিক টুর্নামেন্ট আমরা আগে যেভাবে জেএফ কাপ, ইউনিসেফ কাপ, যেমন প্রীতি ইউনিসেফ কাপ থেকে আসছে, আপনার হলো ঋতু জেফে কাপ থেকে আসছে, তো এই টুর্নামেন্টগুলো তো হচ্ছেই, ওখান থেকে তো প্লেয়ার আসছে। আর আমি মনে করি যে এখন যে একাডেমিগুলো বাংলাদেশে আছে অনেকেই খুব তৃণমূলভাবে পর্যায়ে কাজ করতেছে, ফুটবল ফেডারেশন তাদেরকে সহযোগিতা করতেছে। এখান থেকে আমি মনে করি যে আরও ট্যালেন্ট বেরিয়ে আসবে। সম্প্রতি তো নারী লিগ শেষ হলো, সেক্ষেত্রে নারী ক্লাবগুলোর আসলে আরও একটু বেশি অবদান রাখা উচিত কিনা? বিশেষ করে আমি একটু যদি যুক্ত করতে চাই, আমরা দেখেছি যে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী মোহামেডান আছে, ধানমন্ডি আছে, আবাহনী আছে, তারা নারীদের নিয়ে কোনো কাজ করে না। বিশেষ করে বসুন্ধরা কিংস যখন ইমরুল ভাই আছেন আমাদের সভাপতি, এই নির্বাহী কমিটির সদস্য, তখন ক্লাবগুলোর আরো একটু বেশি মানে অগ্রাধিকার জায়গা হওয়া উচিত কিনা এই নারী ফুটবলার? না, এটা আপনার সবসময় ফেডারেশন সবাইকে আপনার উদ্বুদ্ধ করছে, আপনার রেগুলারই আপনার যে টিমগুলো আসার জন্যে ওনারাই করে যাচ্ছে। এখন ক্লাবের থেকে আপনার উৎসাহিত হইতে হবে এবং ক্লাবের যেহেতু মহিলা ফুটবল এগিয়ে যাচ্ছে, আমি সবসময় বলে আসছি আগেও যে মহিলা ফুটবল হলো তাদের পোটেনশিয়াল আপনার সবসময় দেখিয়ে যাচ্ছে, তারা রেজাল্ট দিচ্ছে। ক্লাবগুলোকে এখানে তাদের কন্ট্রিবিউশন করতে হবে এবং তারা নিজের থেকেই এখানে এগিয়ে আসবে এবং ফেডারেশনকে সহযোগিতা করবে। আর আপনি যেটা লিগের কথা বললেন, এই লিগ থেকেও কিন্তু কিছু প্লেয়ার আপনার কিন্তু এই টিমে জয়েন করেছে, যেমন আপনার সেনাবাহিনীর আপনি সুরভি বলেন, উন্নতি বলেন, এরা কিন্তু আলপি বলেন, এই লিগের পারফরমেন্স থেকে কিন্তু এই টিমে জয়েন করেছে। কিন্তু ভাইয়া আলপি আক্তার তো যে অনূর্ধ্ব 19 যে খেলাটা খেলেছে সেখান থেকে তাকে তার সেই জায়গা থেকে তাকে পিক করা হয়েছে, আমি যতটুকু জানি। অবশ্যই লিগে অবশ্যই ভালো পারফরম্যান্স করেছে। সে হলো আপনার লিগ থেকেই তো আপনার
আন্ডার 19-এ গেছে এবং সে হলো ওখানে বেস্ট স্কোরার হয়েছে। মানে লিগে কি ক্লাবগুলো নতুন প্লেয়ার নিয়ে আসে কিনা যেগুলো আসলে বাংলাদেশের মানে যোগ্যতা ধরে রাখতে পারে এমন খেলা? অবশ্যই আপনি যদি সেই দেখেন, প্রশ্নটা নেব আপনার কাছ থেকে, তবে বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। আবারও স্বাগত এখন মাঠে। আর রাব্বানী ভাই, কথা বলছিলাম যেভাবে তৃণমূল পর্যায় থেকে উঠে এসে প্লেয়াররা এইবার এশিয়ান কাপে দাপট দেখাচ্ছে। আমাদের সামনে তো এশিয়ান কাপের পর যদি একটু ভালো করি, গ্রুপের সেরা 3 দলের মধ্যে আমরা থাকতে পারি, তাহলে আমরা অলিম্পিকে যেতে পারবো, পরবর্তীতে বিশ্বকাপ বাছাই পর্ব, আমরা বিশ্বকাপের মূল পর্বে আমরা খেলার সুযোগ পাবো। সেই জায়গাটাতে বাংলাদেশের স্বপ্নটা আসলে কোথায় আটকাবে বা কত দূর যাওয়া সম্ভব এই এখানে পরিস্থিতিতে? আপনার অলরেডি আমাদের ভাগিনীরা তো স্বপ্ন দেখিয়েছে, কালকে যে ফুটবল খেলেছে এই খেলাটাই অব্যাহত রাখবে নর্থ কোরিয়ার সাথে, এবং নর্থ কোরিয়ার সাথে যদি আমরা সেম পারফরমেন্স করতে পারি, ইনশাল্লাহ আমার মানে আত্মবিশ্বাস আছে যে আমরা উজবেকিস্তানের সাথে একটা ভালো কিছুই করবো এবং জয়লাভ করারও আমাদের সম্ভাবনা আছে। শুধু আমাদের পারফর্ম করতে হবে এবং এখন আমাদের যে কনসিস্টেন্সিটা আমাদের মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আসলে তৃণমূল পর্যায় থেকে যে ফুটবলার বাছাই করার কার্যক্রম আমরা দেখেছি যে আপনি অনেক জায়গা থেকে ফুটবলার বাছাই করে পর আপনার হাতে এসেছে। আমরা দেখেছি যে সাবিনা খাতুন ছিলেন, মারিয়া মান্ডা আছেন, মাতসুসীমা যদিও দেশে বাইরে থেকে এসেছেন। অনেক প্লেয়ার ঘরোয়াভাবে নিজেদের এস্টাবলিশ করেছে, এখন অনেকে অনেক জায়গায় কোচিং করাচ্ছেন, কেউ ফুটসালে রয়েছেন, কেউ জাতীয় দলের ঋতুপর্ণা রয়েছেন, সবাই আসলে নিজেদের জায়গায় অবস্থান ধরে রেখেছে। তবে এই যে খুব কম সময়ে ঝরে পড়া ফুটবল থেকে বা ফুটবলটাকে ছেড়ে দেওয়া, অনেকেই ফুটবলে আছেন তবে অনেকে আবার চলে গেছেন, এই মানে এই জায়গাটা আসলে আরো বেশি শক্তিশালী করতে কি করা প্রয়োজন, আপনার কি পরামর্শ? না, আপনার যখন আমি আপনার 2009-এ শুরু করেছিলাম তখন তো আপনার লিমিটেড আপনার হলো 5-6টা জেলায় আপনার প্লেয়ার আসতো। 5-6টা জেলার যেমন ধরেন আপনার নারায়ণগঞ্জ থেকে প্লেয়ার আসতো, খাগড়াছড়ি, রাঙামাটি, পঞ্চগড়, তারপরে আপনার হলো যশোর, সাতক্ষীরা। তো এখন তো আমাদের সারা বাংলাদেশ কিন্তু অলরেডি ছড়ায় গেছে এবং সবচেয়ে ভালো দিক হলো যে আমাদের যে ছেলেদের একাডেমির সাথে সাথে মেয়েদেরও আপনার অনেকগুলা একাডেমি আছে এবং তারা এখন ফুটবল ফেডারেশনের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। এখন ফুটবল ফেডারেশন এদেরকে তদারকি করছে। এখান থেকে অনেক ট্যালেন্ট প্লেয়ার আমি মনে করি যে ভবিষ্যতে বেরিয়ে আসবে এবং ফুটবল ফেডারেশনের যে আপনার যে মহিলা উইং যে আপনার যে বয়সভিত্তিক খেলাগুলো করে, যেমন মনিকা আসছে আপনার জেএফ কাপ থেকে, ইউনিসেফ থেকে আপনার প্রীতি, তারপর অর্পিতা, এরা আসছে। তো এখন যে টুর্নামেন্টগুলো হচ্ছে এখান থেকে আমি মনে করি যে আরও পার্টিসিপেশন, আর এখন তো আপনার যে খেলা খেলতেছে মেয়েরা, এখন আমি মনে করি আগে 42টা জেলায় অংশগ্রহণ করতে, এখন পুরো 60টা জেলায় আমি আশা করব যে অংশগ্রহণ করবে এবং সামনের দিকে অনেক ট্যালেন্ট আসবে। এবং ফুটবল ফেডারেশনে আমি ধন্যবাদ জানাবো যে আপনি এই যে দীর্ঘমেয়াদী ক্যাম্পটা, এটার সুফলই কিন্তু আমরা এটা পাচ্ছি যে মেয়েরা আপনার একসাথে একটা প্লেয়ার আপনার দেখা গেছে যে মনিকা, মারিয়া, শিউলি, শামসুন্নার সিনিয়র, জুনিয়র, রূপনা, এরা 8-10 বছর যাবৎ একসাথে আছে। তা অন্য কোনো দেশে একসাথে এইভাবে আছে কিনা আমার সন্দেহ আছে, তবে এটা আমরা অব্যাহত রাখবো এবং এইভাবে আমরা আরও এগিয়ে যাব, আমি এটাই আশা করি। যারা এখন আপনার যারা আছেন, আপনার সবচেয়ে প্রিয় যে শিষ্য ছিলেন সাবিনা খাতুন, তিনি ফুটসালের দাপট দেখিয়েছেন এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরবত্ব অর্জন করেছেন। তিনি আসলে মাঝে মধ্যে আসলে আফসোস করে যে জাতীয় দলে খেলতে পারলে ভালো হতো। সেই জায়গাটাতে বা যা আঁখি আছে বিদেশ চলে গিয়েছে, সেই জায়গাটাতে নিশ্চিত করার জায়গা তো আসলে মানে বাংলাদেশেরই ছিল বা ফেডারেশনের ছিল। সেই জায়গায় আরো একটু বেশি শক্তিশালী বা আরো একটু বেশি মানে যে দাবি দাওয়াল এসেছেন, তার ধারাবাহিকতায় বা তার কমিটিতে এই কাজটা আরো একটু বেশি সুদূরগামী হবে কিনা? না, যেখানে আপনার যার আপনার কোয়ালিটি সেখানেই দেখাবে। আপনার হলো সাবিনা হলো ফুটসালে গেছে, সেখানেও আপনার তার কোয়ালিটি, তার হলো যে আপনার যে পারফরমেন্স দেখাইছে এবং চ্যাম্পিয়ন করছে। তো এখানে যার যার কোয়ালিটি দেখাবে এবং সে টিমে থাকবে। ছোট্ট করে একটু জানতে চাই, নারী দল ছেড়ে এখন তো আপনি পুরুষ দলে আছেন, অনূর্ধ্ব 17 দলের দায়িত্বে আছেন। আমরা দেখেছি যে যশোরেও আপনি কাজ করেছেন এবং এই বছর অনেকগুলো টুর্নামেন্ট রয়েছে, এএফসির বাছাই পর্ব রয়েছে, সাফ রয়েছে। পুরুষদের নিয়ে কি পরিকল্পনা রয়েছে বা পুরুষরা আসলে এক সময় এইভাবে দাপট দেখাতে পারবে কিনা? কারণ অবশ্যই আপনি যদি লাস্ট ইয়ার আপনি 3টা টুর্নামেন্টের দিকে দেখেন, আপনার অরুণাচলে আপনার সাব আন্ডার 19 টুর্নামেন্ট আমরা দুর্দান্ত পারফরমেন্স করেছি, টাইব্রেকারে আমরা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। এই বছর সাপে আমরা আন্ডার 17 সাপে শ্রীলঙ্কায়
একই পুনরাবৃত্তি হয়েছে। আমরা পুরা টুর্নামেন্ট জুড়ে আমাদের ছেলেরা ভালো ফুটবল খেলছে, ফাইনালে আমরা আবার দুর্ভাগ্যবশত হেরে গেছি। এবং এএফসিতেও আমরা 5টা খেলার 4টা খেলা এবং বাংলাদেশের প্রথম আমরা বাহরাইনকে, শক্তিশালী বাহরাইনকে হারিয়েছি, যদিও আমরা শক্তিশালী মানে একটা শক্তিশালী দল গঠন করার জন্য নারীদের মতো ক্যাম্প করার প্রয়োজন কিনা ছেলেদের? অবশ্যই ক্যাম্প করা প্রয়োজন। যত আপনার ট্রেনিং মধ্যে আমাদের ছেলেরা আপনার যশোরে আপনার নিরিবিলি ট্রেনিং করেছে। আমরা সাপের আগে 7 সপ্তাহ প্র্যাকটিস করছি এবং সাপের এফসির আগে 7 সপ্তাহ, মানে 3 মাসে আমরা ট্রেনিংয়ে আমাদের ছেলেরা আপনার ডে বাই ডে পারফরমেন্স উন্নতি করছে। তো প্র্যাকটিস যত করবে আমি মনে করি যে পারফরমেন্স তত উন্নত। ছোটন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে আলোচনার জন্য সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।